বার্ধক্য ভাতা নিয়ে আমাকে ফেসবুকে, ইনস্টাগ্রামে এবং ইউটিউবেও মোটামুটি 200+ মেসেজ করা হয়েছে। আর তাদের বেশিরভাগ সবারই প্রশ্ন যে আমাদের 60 পেরিয়ে 61 বছর বয়স হয়ে গেল, অনেকবার বার্ধক্য ভাতার অ্যাপ্লিকেশন করেও কেন আমাদের বার্ধক্য ভাতাটা হচ্ছে না। তারা এটাও বলছে যে আমাদের পরে যারা করেছে তারা কিন্তু এখন টাকা পেতে শুরু করেছে, কিন্তু আমাদের কোথায় কি ভুল হচ্ছে, কি প্রবলেম হচ্ছে আমরা কিছুই বুঝতে পারছি না, কিন্তু আমাদেরটা কোনো মতে হচ্ছে না। অনেকে বলছে যে আমরা দুয়ারে সরকার ক্যাম্প থেকে করেছি তাও একই প্রবলেম, আমরা অনলাইন থেকে করেছি তাও একই প্রবলেম। তো অ্যাকচুয়ালি কি করা যায় যে আমাদের এই বার্ধক্য ভাতাটা অ্যাপ্রুভড হবে এবং আমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে থাকবে? তো এতগুলো মেসেজ দেখে আমিও ভাবলাম যে একটা কমপ্লিট ভিডিও এই বার্ধক্য ভাতার সম্পূর্ণ প্রসেস নিয়ে বানানো যাক। তো আজকের এই ভিডিওতে আমি পাওয়ার পয়েন্টে 5টা প্রেজেন্টেশন করে রেখেছি, ঠিক আছে? এই 5টা প্রেজেন্টেশনই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমি তোমাদেরকে এই বার্ধক্য ভাতা সম্বন্ধে পুরো জিনিসটা আজকে বোঝানোর চেষ্টা করব। অন্য সব ইউটিউবারদের মতো না যে এই ওয়েবসাইটে যাও, সেখানে অ্যাপ্লাই করো, সেখান থেকে কমপ্লিট হয়ে যাবে, অন্য জায়গায় গিয়ে চেক করে নেওয়া হয়ে যাবে, না। তোমাদেরকে পুরো প্রসেসটা বুঝতে হবে। যতক্ষণ না তোমরা এই বার্ধক্য ভাতার পুরো প্রসেসটা বুঝতে পারছো, ততক্ষণ তোমরা বুঝতে পারবে না যে তোমাদের কোথায় কি প্রবলেম হচ্ছে। আর আরেকটা কথা মনে রাখবেন যে ইউটিউবাররা কিন্তু তোমাদেরকে সাহায্য করতে পারবে না, তোমাদের কাজ তোমাদেরকেই করতে হবে। ইউটিউব থেকে শুধুমাত্র তোমরা ইনফরমেশন পাবে, কিন্তু তোমাদেরকে কাজ ফাইনালি তোমাদেরই করতে হবে। তো এই জন্য তোমাদেরকে আমি বলবো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নাও। ভিডিওটা যদি একটু লম্বা হয় তাও ভালো। আমি তোমাদেরকে প্রতিটা জিনিস স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করব যে অ্যাকচুয়ালি এই বার্ধক্য ভাতাটা কীভাবে কাজ করে এবং তোমাদের কোথায় কোথায় ভুল হতে পারে, যার জন্য হয়তো আপনাদের অ্যাপ্লিকেশনগুলো এখনও ব্লক লেভেলে বা ডিস্ট্রিক্ট লেভেলে পেন্ডিংয়ে পড়ে আছে। তো এই জন্য আমি তোমাদেরকে বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। যদি তোমরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নাও তাহলে আমি আশা করব যে তোমাদেরকে অন্য কোনো আর ভিডিও দেখতে হবে না। এই বার্ধক্য ভাতা রিলেটেড সমস্ত ইনফরমেশন কিন্তু এই ভিডিওতেই দেওয়া হবে। তো একটু পেশেন্ট রেখে এই ভিডিওটা দেখে নাও। তোমরা যারা অনেকবার ট্রাই করেছো এখন পর্যন্ত তোমাদের বার্ধক্য ভাতা হচ্ছে না, তোমরা কিন্তু এই ভিডিওটা দেখে নাও, তোমাদের জন্য স্পেশালি এই ভিডিওটা বানানো হয়েছে। তো চলো আর বক বক না করে আমি শুরু করি। তো প্রথম স্লাইডটা আমি বানিয়ে রেখেছি, এখানে দেখো যে 2024 সালে বার্ধক্য ভাতা আবেদনের পদ্ধতি। তোমরা যারা অলরেডি দুয়ারে সরকার ক্যাম্প বা অনলাইন থেকে আবেদন করে ফেলেছো, তোমরা এই পার্টগুলো চাইলে স্কিপ করে যেতে পারো, আর না হলে একটু ধৈর্য সহকারে শুনে নাও, তাহলে তোমাদের প্রতিটা জিনিস কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো এখন যারা 2024-এ, মানে যাদের নতুন নতুন 60 বছর বয়স হয়েছে, তোমরা 2024-এ বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে চাইছো, তোমরা কীভাবে আবেদন করবে? তো তোমাদের আবেদন করার জন্য তিনটা পদ্ধতি রয়েছে, তিনটা ওয়ে রয়েছে। একটা হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে পারবে, অনলাইনে আবেদন করা যায়, অফলাইনে আবেদন করা যায়। তো এই দুয়ারে সরকার আর অফলাইনের মধ্যে একটু ডিফারেন্স আছে। অনেকে বলে যে দুয়ারে সরকারও তো অফলাইন। হ্যাঁ ঠিক আছে ভাই, অফলাইন ওটাও, কিন্তু ওটা সবসময় তো হয় না। আজকে চাইলে তো আজকে দুয়ারে সরকারের ক্যাম্পে আবেদন করা যাবে না। দুয়ারে সরকার ক্যাম্প যখন সরকার থেকে বসানো হয়, সবার নিয়ারেস্ট এলাকায় যখন দুয়ারে সরকার ক্যাম্প হয় তখন সেখানে করা যায়। কিন্তু তোমরা যদি চাও যে আমি অফলাইনে এখন করব, তাহলে সেটাও করা যাবে। তো আমি তোমাদেরকে বলে দিই কীভাবে করবে। তো যারা 2024-এ বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে চাইছো, তোমরা এই তিনটা পদ্ধতিতে করতে পারবে। তো দুয়ারে সরকার ক্যাম্পে যদি করতে হয় তাহলে তোমাদেরকে অপেক্ষা করতে হবে, যখন ক্যাম্প শুরু হবে তখন তোমরা খোঁজ নিয়ে সেই ক্যাম্পে তোমরা আবেদন করবে। আর তোমরা যদি বলো যে না এতদিন আমরা অপেক্ষা করতে চাই না, আমাদের 60 বছর পেরিয়ে অনেক মাস হয়ে গেছে, তাহলে তোমরা এই দুটো পদ্ধতি ফলো করতে পারো, অনলাইন আবেদন এবং অফলাইন আবেদন। এবার চলো দ্বিতীয় স্লাইডে, সেখানে দেখি যে তোমরা আবেদনটা কীভাবে করবে। ঠিক আছে, বার্ধক্য ভাতা প্রকল্পের জন্য যে সমস্ত ব্যক্তি যোগ্য রয়েছেন তারা কীভাবে আবেদন করবেন নিচে বিস্তারিত জানানো হলো। তো এই বার্ধক্য ভাতাটা আবেদনের আগে আপনাকে জানতে হবে আপনি যোগ্য ব্যক্তি কিনা। তার জন্য আপনাদেরকে প্রথমে আমি আর একটা স্লাইড দেখাচ্ছি, এই স্লাইডটা দেখে নিন। এখানে জিনিসগুলো দেওয়া রয়েছে যে বার্ধক্য ভাতা আবেদনের যোগ্যতা 2024-এ নবান্ন সূত্রে জানানো হয়েছে। বৃদ্ধ ভাতা এবং বার্ধক্য ভাতা প্রকল্পের আবেদন করার জন্য যে বিষয়গুলো থাকা দরকার সেগুলি আমি নিচে এখানে লিখে রেখেছি। তো এই পয়েন্টগুলো কিন্তু তোমাদের থাকতে হবে, তাহলেই কিন্তু যারা নতুন আবেদন করতে চাইছো বা যারা পুরনো আবেদন করেছিলে, তোমরা এই পয়েন্টগুলোর সাথে মিলিয়ে নাও যে তোমাদের কোথাও কোনো প্রবলেম হচ্ছে কিনা। প্রথম যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে আবেদনকারীকে অবশ্যই 60 বছরের ঊর্ধ্বে হতে হবে। তারপরে শারীরিক অক্ষমতা বা প্রতিবন্ধী হলে বয়স 55 হতে হবে। মানে যারা একটু প্রতিবন্ধী রয়েছে, শারীরিক অক্ষমতা রয়েছে, সেই সমস্ত ছেলে বা মহিলা যেই হোক, তাদের বয়স 55 হলেই কিন্তু তোমরা বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে পারবে। এরপরে 3 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে এই প্রকল্পে পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন। তারপরে হচ্ছে পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। স্থায়ী বাসিন্দা মানে এখানে ধরেন আপনি কোনো অন্য স্টেট থেকে পশ্চিমবঙ্গে বসবাস করছেন, ঠিক আছে, আর আপনি 10 বছরের বেশি এখানে বসবাস করছেন, তাহলেও কিন্তু আপনি এখানে কিন্তু যোগ্য হয়ে যাবেন বার্ধক্য ভাতা আবেদন করার জন্য। মিনিমাম আপনাকে পশ্চিমবঙ্গে 10 বছর থাকতে হবে, ঠিক আছে। আর যদি আপনি স্থায়ী বাসিন্দা হন তাহলে তো কোনো অসুবিধা নেই। তারপরে আরেকটা পয়েন্ট, এই পয়েন্টটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে, কারণ এই পয়েন্টগুলো কিন্তু ভেরিফিকেশনের সময় তারা মানে বিচার বিবেচনা করে। ব্যক্তির সাথে অন্য কারোর কোনো সম্পর্ক থাকা যাবে না যে তার কোনোরূপ খরচা চালান। এই পয়েন্টটার জন্য অনেকের অ্যাপ্লিকেশন কিন্তু পেন্ডিং হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে ধরেন আপনার নতুন নতুন 60 বছর বয়স কমপ্লিট হলো আর আপনি আবেদন করে দিয়েছেন,
এখন ওরা ওখান থেকে বিবেচনা করে দেখছে যে আপনার ছেলে আছে, আপনার স্বামী বেঁচে আছে, আপনার স্বামী চাকরি করছে, এই ধরনের কাজ করছে, কোনো ভালো জায়গায় সার্ভিস করছে, এ ধরনের কাজ যদি হয়ে থাকে আপনার পরিবারে, তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা পেন্ডিংয়ে চলে যাবে। ঠিক আছে, এই পয়েন্টটা নিয়ে অনেকে কথা বলে না, কিন্তু এটাও আমি দেখেছি যে এই পয়েন্টের জন্য অনেকের অ্যাপ্লিকেশন পেন্ডিং থেকে যায়। তারপরে আরেকটা জিনিস আছে, বার্ধক্য ভাতা আবেদনের জন্য এই আপনাদের যোগ্যতা তো বুঝতে পারলেন, এই কয়েকটা পয়েন্টের সাথে যদি ম্যাচ করে যায় তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এরপরে ডকুমেন্টস কী কী লাগবে সেটা দেখে নিই, তারপরে আমি আবেদনের ব্যাপারটাতে আসছি। এবার ডকুমেন্টস কী কী লাগবে দেখে নাও। এই ডকুমেন্টসগুলো যারা অলরেডি বার্ধক্য ভাতার জন্য আবেদন করে ফেলেছিলেন তারাও কিন্তু একটু দেখে নেবেন ভালোভাবে যে এই ডকুমেন্টসগুলো আপনারা ঠিকঠাক দিয়েছিলেন কি না জমা। প্রথমটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আধার কার্ডের জেরক্স কপি, হ্যাঁ, তারপরে ভোটার কার্ডের জেরক্স কপি, তারপরে লাগবে রেশন কার্ডের জেরক্স কপি, ব্যাংক পাসবইয়ের জেরক্স কপি, তারপরে ইনকাম সার্টিফিকেট, তারপরে পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে 2 কপি, হ্যাঁ। এরপরে আরেকটা রয়েছে প্যান কার্ডের জেরক্স কপি লাগবে, এটা বাধ্যতামূলক নয়, যদি থাকে তাহলে কিন্তু দিয়ে দিবেন, সব থেকে ভালো। তো এই ডকুমেন্টসগুলো যদি আপনাদের থাকে তাহলেই কিন্তু আপনারা এই বার্ধক্য ভাতা 2024-এ আবেদন করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। তো এবার চলুন ফাইনালি বলি যে কীভাবে আপনারা আবেদনটা করবেন। দেখেন, প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে, আমি প্রথম স্লাইডে বলেছিলাম যে তোমরা কোথা থেকে করতে চাইছো, অনলাইন থেকে নাকি অফলাইন থেকে। এখান থেকে একটা সিলেক্ট করার পর আমি এখানে পয়েন্টটা লিখে রেখেছি, কোথায় আবেদন করবেন সেটা সিলেক্ট করুন, অনলাইন, অফলাইন, দুয়ারে সরকার, যে কোনো 3 জায়গা থেকে এক জায়গায় করলেই হয়ে যাবে। এরপরে হচ্ছে ফর্ম সংগ্রহ করতে হবে আপনাদের। তো এই ফর্মটা ধরেন আপনারা অফলাইনে করতে চান, তাহলে অফলাইনে জমা দেওয়ার জন্য প্রথমে আপনাদেরকে ফর্মটা লাগবে। তো আমি ফর্মটা ডাউনলোড করার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা যারা নতুনভাবে করতে চান তারা ডাইরেক্ট আমার ডেসক্রিপশন বক্স থেকে কিন্তু ফর্মটা পেয়ে যাবেন, পিডিএফ ফরম্যাটে আছে, সেখান থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে বার করে নিয়ে তারপরে আপনারা কিন্তু সেটা ফিল আপ করবেন। যদি আপনারা একদম নতুন হয়ে থাকেন আর নির্ভুলভাবে ফর্ম ফিল আপ করতে চান তাহলে আপনারা বলুন, আমি এটার উপরে কিন্তু আরেকটা নতুন ভিডিও নিয়ে এসে আপনাদেরকে হেল্প করব যে কিভাবে ফর্মটা আমরা ফিল আপ করবো, যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো কীভাবে আমরা অ্যাটাচ করব। ঠিক আছে, তো সমস্ত কিছুর উপরে আমি আরেকটা কিন্তু ভিডিও তোমাদেরকে বানিয়ে তোমাদেরকে হেল্প করে দেবো, তোমরা যদি চাও তাহলে আমাকে মেসেজ করো। তারপরে 3 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার 2টি ছবি এবং সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে। এরপরে যখন আপনার ফর্মে 2টি ছবি অ্যাটাচ করে দেবেন, ডকুমেন্টসগুলো সমস্ত মানে জেরক্স করে নেবেন, এরপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার কাছের নিকটবর্তী বিডিও অফিসে গিয়ে জমা করতে পারেন। আপনি যদি এখন করতে চান তাহলে বিডিও অফিসে জমা করতে পারেন। এরপর সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে কিছুদিন অপেক্ষা করার পর আপনাকে চেক করতে হবে যে আপনারটা অ্যাপ্রুভ হয়েছে কিনা। তো চেকটা কীভাবে করবেন এটারও উপরে আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে রেখেছি, তো সেইটা ভিডিও আপনারা গিয়ে দেখে নেবেন। তো সেই ভিডিওটাতে আমি শুধুমাত্র একটা ওয়ে দেখিয়েছিলাম অনলাইন থেকে চেক করার, কিন্তু আপনারা যদি চান যে অফলাইনেও আমরা কীভাবে চেক করতে পারি, ধরেন অনলাইনে আমাদের অ্যাপ্লিকেশনটা দেখালো না, তো অফলাইনে আমরা কীভাবে চেক করতে পারি সেটার উপরে কিন্তু আমি নেক্সট যে ভিডিওটা বানাবো আপনাদের এই যে ডকুমেন্টস কীভাবে ফিল আপ করতে হয় এটার উপরে, তো সেই ভিডিওতেই আমি বলে দেবো যে কীভাবে আপনারা চেক করবেন, বিডিও অফিসে জমা করার পরে কীভাবে আপনারা চেক করবেন সেটা কিন্তু আমি ডিটেলসে বলে দেবো। তো আপনারা বুঝতে পারলেন যে বার্ধক্য ভাতা আবেদন কীভাবে করবেন অফলাইনে। এবার যারা অনলাইনে করতে চান, অনলাইনে কিন্তু খুবই সহজ, ঠিক আছে, শুধুমাত্র আপনাদেরকে 2টো ছবি আর এই ডকুমেন্টসগুলো এখানে আপনাকে ফর্মটা ফিল আপ করে গিয়ে বিডিও অফিসে জমা দিয়ে আসতে হচ্ছে, কিন্তু অনলাইনে যেটা হচ্ছে, অনলাইনে আপনাদের শুধুমাত্র আপলোড করে দিলেই হয়ে যাবে। তো অনলাইনে কীভাবে করবেন এটার উপর আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো, একদম ক্লিয়ারলি আপনাদেরকে বলে দেবো যে কীভাবে অনলাইনেও আপনারা চাইলে আপনি আবেদন করতে পারেন ঘরে বসেই। তো এই তো ছিল বার্ধক্য ভাতার একটা ওভারভিউ, যে বার্ধক্য ভাতা আপনারা 2024-এ যারা নতুনভাবে আবেদন করতে চান তাদের কি কি প্রয়োজন হবে। এবার আসি আমাদের মেন প্রবলেমটাতে, যাদের অলরেডি মানে ফর্ম ফিল আপ করা হয়ে গেছে, যারা দুয়ারে সরকার থেকে করেছিলেন বা অনলাইন থেকে করেছিলেন বা ডাইরেক্ট বিডিও অফিসে জমা দিয়ে করেছিলেন, তাদের কি প্রবলেমটা হচ্ছে যে যার কারণে তাদের অ্যাপ্লিকেশনগুলো কোনো মতেই অ্যাপ্রুভড হচ্ছে না এবং তাদের টাকা ঢুকছে না। তো চলেন এবার ফাইনালি আপনাদেরকে আমাদের লাস্ট যে স্লাইডটা সেই স্লাইডটা নিয়ে আসি, এই স্লাইডে এসে আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে বলি। দেখেন, আমি লাস্ট যে এই পয়েন্টটা এখানে বললাম আবেদনের এখানে পদ্ধতিতে, যে কোথায় এখানে বিডিও অফিসে জমা করার পর কিছুদিন অপেক্ষা করতে হবে, তারপরে চেক করতে হবে। তো এই প্রসেসটা যখন কমপ্লিট হয়ে যাবে এরপরের প্রসেসটা দেখেন, বার্ধক্য ভাতা ভেরিফিকেশন প্রসেস, এই প্রসেসটা হচ্ছে মেন। বার্ধক্য ভাতা কিন্তু দুটি ভেরিফিকেশন হয়, একটা হচ্ছে ব্লক লেভেল ভেরিফিকেশন, একটা হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেল ভেরিফিকেশন। এই জিনিসটা আপনারা যদি বুঝতে পেরে যান তাহলে কিন্তু আপনাদের কোথায় কি প্রবলেমটা হচ্ছে সেটা কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন এবং সেই মোতাবেক কিন্তু আপনারা চাইলে ব্যবস্থা নিতে পারেন, ঠিক আছে, ফিক্স করতে পারেন কোথায় কি প্রবলেম হয়েছে। তো এই প্রসেসটা আপনাদেরকে পুরো ক্লিয়ারভাবে বুঝতে হবে। তো দেখেন, যখন আপনার অ্যাপ্লিকেশনটি সঠিকভাবে জমা দেওয়ার পর সেটিকে ভেরিফিকেশন করার জন্য আপনার নিকটবর্তী বিডিও অফিসে নিয়ে যাওয়া হয় এবং চেক করা হয়।
যদি আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে অ্যাপ্লিকেশন জমা করেছিলেন, তাহলে সেই অ্যাপ্লিকেশনগুলোকে নিয়ে আসা হয় আপনার বিডিও অফিসে, ঠিক আছে? এবং বিডিও অফিসে নিয়ে এসে প্রথম যে ভেরিফিকেশনটা হয় সেটা হচ্ছে ব্লক লেভেল ভেরিফিকেশন। এবার এই ব্লক লেভেল ভেরিফিকেশনে যে জিনিসগুলো চেক করা হয়, এখানেই কিন্তু ম্যাক্সিমাম মানে 80% লোকের যে অ্যাপ্লিকেশনগুলো সেগুলো কিন্তু পেন্ডিং করে দেওয়া হয়। ব্লক লেভেল ভেরিফিকেশন যতক্ষণ অ্যাপ্রুভ না হচ্ছে ততক্ষণ কিন্তু তারা ডিস্ট্রিক্ট লেভেল ভেরিফিকেশনের জন্য পাঠাবে না। তো এই ব্লক লেভেল ভেরিফিকেশনে 70 to 80% অ্যাপ্লিকেশনকে কিন্তু তারা পেন্ডিং করে দেয় বা রিজেক্ট করে দেয়। কেন রিজেক্ট করে চলেন এই পয়েন্টগুলো এখানে দেখেন। প্রথমে যেটা তারা চেক করে এই ব্লক লেভেল ভেরিফিকেশনে, প্রতিটা অ্যাপ্লিকেশনের যে জিনিসগুলো চেক করা হয় সেটা হচ্ছে ডিটেলস ঠিক আছে কিনা সেটা চেক করা হয়। ডিটেলস বলতে কি, আমি ডকুমেন্টস পার্টটাতে আপনাদেরকে দেখাই। এই ধরেন এই যে ডকুমেন্টসগুলো আপনারা দিলেন জমা, এই ডকুমেন্টসগুলো আপনাকে মানে ওরা চেক করবে আধার কার্ডে যে আপনার নামটা, ভোটার কার্ডের নামটা, রেশন কার্ডের নামটা, সাথে প্যান কার্ড, এতগুলো। তো এই যে 5 রকম ডকুমেন্টস তারা নিচ্ছে, এই ডকুমেন্টসগুলো কী জন্য নিচ্ছে এখানে আপনাদেরকে বুঝতে হবে। এই ডকুমেন্টসগুলো নিচ্ছে আপনাকে ভেরিফিকেশন করার জন্য। তো সর্বপ্রথম যে ভুলটা বেশি হয় মানুষের সেটা হচ্ছে যে এই যে 5টা ডকুমেন্টস, এই 5টা ডকুমেন্টসে মানুষের নামের মিসম্যাচ থাকে, ঠিক আছে? নামই ঠিক থাকে না। এখানে ধরেন এক নাম, ভোটার কার্ডে আরেক নাম, রেশন কার্ডে আরেক নাম, ব্যাংকের বই আরেক নাম, প্যান কার্ডে আরেক নাম। যদি এরকম হয়, এই 5টা ডকুমেন্টসে আপনার নামটা সঠিক থাকতে হবে, ঠিক আছে? এই 5টা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটাতে যদি আপনার নাম ভুল থাকে, প্রথম অবস্থায় আপনারটা তারা পেন্ডিং করে দেবে। তো যখন আপনি ডকুমেন্ট সম্পূর্ণভাবে ক্লিয়ার করে জমা দিচ্ছেন, আপনি যখন ফর্মটা অ্যাপ্লাই করছেন, তারপরে ডকুমেন্টসগুলো জেরক্স করার পর আপনি যখন জমা দিচ্ছেন, সেই সময় আপনার যে দায়িত্বটা সেটা হচ্ছে আপনাকে প্রতিটা জিনিস আপনাকে নিজে চেক করে নিতে হবে যে আপনার নামটা ঠিক আছে কিনা এই ডকুমেন্টসগুলোতে। যদি এই 5টা ডকুমেন্টসে আপনার নামটা সঠিক থাকে, তাহলে ধরে নেন যে আপনার ডকুমেন্টসটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। তো এর সাথে আরেকটা জিনিস আছে দেখেন, এই ডকুমেন্টসের যে এই যে ডিটেলসের কথা বলছি, ডিটেলসে শুধু নাম আসে না, ডিটেলসে আপনার ডেট অফ বার্থটাও আসে, ঠিক আছে? ডেট অফ বার্থটাও। তো এই দুটো জিনিসই কিন্তু গুরুত্বপূর্ণ, একদম গুরুত্বপূর্ণ। কারণ তারা যে 60 বছর আপনার বয়সটা হয়ে যায় কিনা সেটার উপরেই তো তারা ভেরিফাই করবে, এবং সেটার উপরেই আপনার অ্যাপ্লিকেশনটা তারা অ্যাপ্রুভ করবে বা পেন্ডিংয়ে ফেলবে। তো দেখা হলো এই যে 5টা ডকুমেন্টস আপনার কাছে নিচ্ছে, ব্যাংকের বইয়ে ডেট অফ বার্থ আলাদা রয়েছে, রেশন কার্ডের ডেট অফ বার্থ আলাদা রয়েছে, আধার কার্ডের ডেট অফ বার্থ আলাদা রয়েছে। এভাবে তো হলে হবে না। 5টা ডকুমেন্টসেই আপনার নাম এবং ডেট অফ বার্থ একদম একই থাকতে হবে, এবং আপনাকে হিসাবটা করে নিতে হবে। আপনাকে আবেদন করার সময়, আপনি যখন আবেদন করবেন তখন আপনাকে নিজেই হিসাবটা করে নিতে হবে যে আমার 60 বছর পেরিয়েছে কিনা বয়স। আর আপনি যদি প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে আপনাকে মানে নিজেকেই ভেরিফাই করে নিতে হবে যে আমার 55+ হয়েছে কিনা বয়সটা। যদি আপনার 55+ বয়স হয়ে থাকে, বা যদি আপনার 60 বছর+ বয়স হয়ে থাকে, এবং আপনার নাম এবং ডেট অফ বার্থ একই থাকে প্রতিটা ডকুমেন্টসে, তাহলে কিন্তু আপনার ধরে নেন যে 90% চান্স আপনার ডকুমেন্টসটা ভেরিফাই করে দিবে ব্লক লেভেল থেকে। তো প্রথম কাজটা হচ্ছে যে যারা অলরেডি দুয়ারে সরকার ক্যাম্প বা অনলাইন বা অফলাইন থেকে যে কোনো জায়গা থেকে আবেদন করেছিলেন, তারা প্রথম কাজটা হচ্ছে এই 5টা ডকুমেন্টসকে বার করেন। বার করার পর 5টা ডকুমেন্টসে নামের স্পেলিংটা চেক করেন এবং ডেট অফ বার্থটা চেক করেন। ডেট অফ বার্থ এবং নামের স্পেলিং যদি সঠিক থাকে, তাহলে যে প্রবলেমটা হবে আমি সেটা বলছি, সেটা হচ্ছে আয়ের শংসাপত্র, ইনকাম শংসাপত্র, এটাতে প্রবলেমটা হচ্ছে। তো এটাতে বলার আগে আপনাদেরকে আরেকবার বলে দিই, যদি দেখেন যে আপনাদের এই 5টা ডকুমেন্টসের নাম সঠিক নেই, এই 5টা ডকুমেন্টসের মধ্যে কোনো একটা ডকুমেন্টসে আপনার নামটা প্রবলেম আছে বা ডেট অফ বার্থের প্রবলেম আছে, তাহলে ধরে নেন যে আপনার ডকুমেন্টসটা পেন্ডিংয়ে পড়ে রয়েছে, ঠিক আছে? আপনি শত চেষ্টা করলেও সেখান থেকে অ্যাপ্রুভ হবে না, মানে এই ব্লক লেভেল কিন্তু ভেরিফাই করবে না। আর এই ব্লক লেভেল থেকে কিন্তু আপনাকে বাড়িতে গিয়েও বলতে যাবে না যে আপনার এই প্রবলেমটা, আপনার প্রবলেম আপনাকে সলভ করতে হবে, আমি প্রথমে বলেছিলাম। তো দেখেন যে কোনটা ডকুমেন্টস আপনার ভুল হচ্ছে, সেই ভুলটা আপনি এখনই চেষ্টা করুন শুধরানোর, ঠিক আছে? ধরেন আপনার রেশন কার্ডে ভুল আছে, তাহলে আপনি রেশন কার্ডটা সংশোধন করুন। আপনার নামে যদি কোনো প্রবলেম থাকে তো নামটা চেঞ্জ করেন, যদি ডেট অফ বার্থে ভুল থাকে ডেট অফ বার্থটা চেঞ্জ করেন। এভাবে প্রত্যেকটা দেখেন ডকুমেন্টস চেক করে যে ডকুমেন্টসে আপনার যেটা ভুল আছে সেটাকে সঠিক করে নেন। 5টা ডকুমেন্টসে আপনার নাম এবং ডেট অফ বার্থটা একদম সেম টু সেম হতে হবে। অ্যাড্রেসে যদি পোস্ট অফিসের নাম নাও দেওয়া থাকে, সোজা আপনার অঞ্চল দেওয়া থাকে, তাহলে কোনো প্রবলেম নেই, কারণ অ্যাড্রেসটাতে আপনার মেন জিনিসটা দেখবে আপনার ব্লক, ঠিক আছে? তা থানা, জেলা, এটা মেন জিনিসটা দেখে, গ্রামের নামটা থাকলেই হবে। সেখানে আপনার পোস্ট অফিস আছে কি না, সেখানে আপনার অঞ্চল আছে কি না, এই জিনিসটা অত ওটা ভ্যালু করে না। মেন জিনিসটা হচ্ছে আপনার গ্রামের নাম, আপনার ব্লক, ঠিক আছে, জেলা, এই জিনিসগুলো ঠিকঠাক থাকলেই হয়ে যাবে। এরপরে যে জিনিসটার জন্য সবার অ্যাপ্লিকেশনগুলো পেন্ডিং থাকে সেটা হচ্ছে এই আয়ের শংসাপত্র বা ইনকাম সার্টিফিকেট। দেখেন আপনাদের কাছে এই ইনকাম সার্টিফিকেটটা কেন নেওয়া হয় আপনারা ভেবে দেখেছেন কি? হ্যাঁ, আমি যে প্রথমে আপনাদেরকে বলেছিলাম যে যোগ্যতার ব্যাপারটাতে
এই যে লাস্টের পয়েন্টটা, ব্যক্তির সাথে অন্য কারোর কোনো সম্পর্ক থাকা যাবে না যে তার কোনোরূপ খরচা চালান, এই জন্য আপনাদের কাছে কিন্তু এই ইনকাম সার্টিফিকেটটা নেওয়া হয়। ধরেন ভালো পজিশনে রয়েছে, ঠিক আছে, আপনার ছেলেমেয়েরা ভালো কাজ করছে, আপনার স্বামী বেঁচে আছে, সেও পেনশন পাচ্ছে বা এই ধরনের কোনো কিছু হচ্ছে, বা আপনাদের বিজনেস ভালো রয়েছে। তো এই সমস্ত কিছু তারা ভেরিফাই করবে, ভেরিফাই করে আপনাকে দেখবে যে আপনি সত্যি যোগ্য আছেন কিনা। আপনার পরিবার যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনারটা তারা পেন্ডিং করে দেবে, তারা করবে না। তো এই ইনকাম সার্টিফিকেটটা যখন আপনারা ফিল আপ করবেন, এটাতে একটু দেখে শুনে ফিল আপ করবেন, এটাতে কিন্তু অ্যামাউন্টটা বেশি দেওয়ার চেষ্টা করবেন না, 1,000 টাকার থেকে যেন কম হয়। তো ওই হিসাবে আপনারা করে নেবেন ইয়ারলি ইনকাম 10 থেকে 11,000 ইনকাম সার্টিফিকেটটাতে। যদি আপনারা এখানে 30,000, 40,000, 50,000 দিয়ে দেন, তাহলে কিন্তু আপনাদেরটা 100% পেন্ডিংয়ে চলে যাবে। ঠিক আছে, এটা আমি নিজে দেখেছি, আমার সাথে ঘটেছে এটা। তার জন্য আমি আপনাদেরকে কিন্তু এই প্রবলেমগুলো খুলে খুলে বলতে পারছি। তো আপনারা এটাও চেষ্টা করবেন যে আপনারা ইনকাম সার্টিফিকেটটা যখন অ্যাটাচ করবেন ডকুমেন্টসের সাথে, তো সেখানে 10,000 টাকার উপরে দিবেন না, 7,000, 8,000 দিয়ে দিবেন ইয়ারলি। ঠিক আছে, ইনকাম। যদি এটা 1,000 টাকার উপরে হয় তাহলে কিন্তু 100% আপনাকে দেবে না, মানে আপনার এই অ্যাপ্লিকেশানটা কিন্তু তারা পেন্ডিংয়ে করে দেবে, আপনারটা ব্লক লেভেলে অ্যাপ্রুভ করবে না। তো এই পয়েন্টগুলোর জন্য কিন্তু সব থেকে বেশি ডকুমেন্টসগুলো সবারই পেন্ডিং পড়ে যায়। তো ব্লক লেভেলে এই জিনিসগুলো চেক করা হয়, ঠিক আছে, ডিটেলস ঠিক আছে কিনা, ডিটেলসে আপনার নাম এবং ডেট অফ বার্থ। তারপরে সব কিছু যদি তারা ঠিকঠাক পায়, সব কিছু যদি তারা ঠিকঠাক পায়, তাহলে তারা কী করে, সেই অ্যাপ্লিকেশানটা ডিস্ট্রিক্ট লেভেলে ভেরিফিকেশনের জন্য পাঠানো হয়। তাদের কাছ থেকে ওকে হয়ে যায়, তারা সেটাকে অ্যাপ্রুভ করে দেয় এবং ডিস্ট্রিক্ট লেভেলে ভেরিফিকেশনের জন্য পাঠিয়ে দেওয়া হয়। হ্যাঁ, আর যদি আমি বললাম যেমনটা, যদি ডিটেলস মিসম্যাচ হয়, আপনার ডেট অফ বার্থ ভুল হলো, বা আপনার নামের ভুল আছে, বা আপনি যে ইনকাম সার্টিফিকেটটা দিয়েছেন সেটাতে 40,000, 50,000, 1,00,000 পর্যন্ত দিয়ে দিয়েছেন আমার ইয়ারলি ইনকাম। একটা কমন সেন্স আপনারা ইউজ করুন, যে পরিবারে বছরে 50,000 বা 1,00,000 টাকা ইনকাম অলরেডি হচ্ছে, ওদের কি করে প্রবলেম হতে পারে এই 1,000 টাকা পেনশনের, বলেন? আপনারা এটা নিজেরা একবার চিন্তা করেন। ঠিক আছে, অনেকে আমি দেখেছি যে ইনকাম সার্টিফিকেটে 30,000, 40,000, 50,000 পর্যন্ত দিয়ে দেয় যে ইয়ারলি আমাদের ইনকাম। তো এতগুলো যদি আপনার বছরে ইনকাম হয়, তো আপনার 1,000 টাকার তো প্রয়োজন বোধ হয় না, মানে এটা ওরা মনে করে। তো এই জিনিসটা একদমই আপনারা ভুল করবেন না। এই জিনিসটার জন্য অনেকের এই সব কিছু ঠিকঠাক আছে, ঠিক আছে, অনেকের 5টা ডকুমেন্টসের নামও ঠিক আছে, ডেট অফ বার্থও ঠিক আছে, 60 বছর প্লাস হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু এই যে দিয়েছে তারা ইনকাম সার্টিফিকেটটা, এই ইনকাম সার্টিফিকেটটাতেই তাদের প্রবলেমটা হয়ে গেছে। এই জন্য তাদের কিন্তু ডকুমেন্টস ফেলে রাখা হয় পেন্ডিংয়ে। তো এত কিছু যদি সব কিছু ঠিকঠাক থাকে ব্লক লেভেলে, তারপরে তারা ডিস্ট্রিক্ট লেভেল ভেরিফিকেশনে পাঠাবে। এবার ডিস্ট্রিক্ট লেভেলে যে ভেরিফিকেশনটা হয় সেটা খুবই সিম্পল হয়। এই ভেরিফিকেশনটাকে আবার তারা দেখে, কারণ মেন ভেরিফিকেশনটা আপনার ব্লক লেভেলে হয়ে যায়। তো এখানে আমি এই জন্য লিখে রেখেছি যে ব্লক লেভেল ভেরিফিকেশন অ্যাপ্রুভ হয়ে গেলে 99% চান্স থাকে ডিস্ট্রিক্ট লেভেল ভেরিফিকেশন অ্যাপ্রুভ হয়ে যাওয়ার। ঠিক আছে, তারপর আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাক্টিভ করে দেওয়া হয় এবং প্রতি মাসে টাকা ক্রেডিট হতে থাকে অ্যাকাউন্টে। তো এই যে ব্লক লেভেল ভেরিফিকেশন, এটাই হচ্ছে মেন ভেরিফিকেশন। ডিস্ট্রিক্ট লেভেল ভেরিফিকেশনটাতে অত গুরুত্ব নেই, এখানে যখন অ্যাপ্রুভ হয়ে যায় এরাও কিন্তু এটাকে অ্যাপ্রুভ করে দেয়। তো আশা করছি আমি প্রতিটা জিনিস আপনাদের সামনে খুলে খুলে আলোচনা করলাম, প্রসেসটা সম্পূর্ণ আপনাদেরকে বললাম যে কিভাবে কি কাজ হয় এবং কোথায় কোথায় আপনাদের ভুল হতে পারে। এবার অনেকের এমন হতে পারে যে ভাই আপনি যে জিনিসগুলো বললেন এগুলো আমাদের প্রতিটা জিনিসই ঠিক আছে, ঠিক আছে, আমাদের 5টা ডকুমেন্টসের নাম ঠিক আছে, ডেট অফ বার্থ ঠিক আছে, আমরা যে ইনকাম সার্টিফিকেটটা দিয়েছি সেখানে 10,000 টাকার নিচে দিয়েছি আমাদের ইনকাম, ইয়ারলি ইনকাম, ফটো দিয়েছি, সবই দিয়েছি, আমাদের সব কিছু ঠিক আছে, তবু আমাদেরটা হচ্ছে না কেন? তো এখানে আপনাদেরকে দেখতে হবে যে আপনারা কি প্রসেসে আবেদন করেছেন। যদি আপনি অনলাইন প্রসেসে আবেদন করে থাকেন তাহলে কিন্তু দেখা যায় অনলাইনে যারা আবেদন করেছে তাদের বেশিরভাগ আমি দেখেছি যে এই ব্লক লেভেলে এরা কিন্তু কি বলবো, সরকারি টাকা পাচ্ছে প্রতি মাসে, মানুষের সাধারণ মানুষের কি এরা প্রবলেমটা বুঝবে। অনলাইনে যে অ্যাপ্লিকেশনগুলো আসে, অ্যাপ্লিকেশনগুলো কিন্তু সেই অনলাইনে পেন্ডিংয়েই পড়ে থেকে যায়, ড্রাফটেই পড়ে থেকে যায়, তারা সেগুলো চেকই করে না। কারণ অফলাইনে এত অ্যাপ্লিকেশন জমা পড়ে, সেগুলো নিয়ে তারা কিন্তু বেশি মাথাটা ঘামায়। অনলাইন থেকে যারা অ্যাপ্লাই করে সেগুলো কিন্তু মাস বছর পরেই থাকে ওভাবে, সেগুলো তারা অতটা মানে কি বলবো গুরুত্ব দেয় না। অফলাইনেরগুলোতেই তারা বেশি মাথা ঘামায়। তো এখানে যে কাজটা হবে আপনার, সেটা হচ্ছে আপনাকে এটা প্রথমে দেখতে হবে যে আপনি এটা অনলাইন থেকে আবেদন করেছিলেন নাকি অফলাইন থেকে আবেদন করেছিলেন। যদি অনলাইন থেকে আবেদন করা হয় তাহলে আমি আপনাদেরকে বললাম যে আপনাদের হয়তো অ্যাপ্লিকেশনটা ওভাবেই পেন্ডিংয়ে পড়ে আছে, ঠিক আছে, তারা এই ব্লক লেভেলে এরা কিন্তু ভেরিফিকেশন করেইনি। তো এবার আপনারা যেটা করবেন, এটা হচ্ছে ফাইনাল স্টেপ, সেটা হচ্ছে আপনাদেরকে নিজে এবার মাঠে নামতে হবে ভাই। ঠিক আছে, আপনাদেরকে নিজে মাঠে নামতে হবে এবং নিজে আপনার প্রবলেমকে সলভ করতে হবে। এবার কি করবেন, এবার আপনারা কিন্তু আমি যে এই যেখানে এখানে বলে রেখেছিলাম এই স্লাইডটাতে, কোথায় গেল, এই স্লাইডটাতে যে বলে রেখেছিলাম
বিডিও অফিসে জমা করার পর আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে, মানে কিছুদিন মানে কি, আপনি এখানে অন্তত 2 সপ্তাহ অপেক্ষা করবেন, ঠিক আছে, 15 দিন। 15 দিনের পরেও যদি আপনার মোবাইলে কোনো রকম মেসেজ টেসেজ না যায়, তাহলে এবার আপনাকে ডাইরেক্ট এই বিডিও অফিসে আসতে হবে এবং এসে বলতে হবে যে আমার অ্যাপ্লিকেশনটা কী অবস্থায় আছে আমাকে বলেন, আমার অ্যাপ্লিকেশনটা কী অবস্থায় আছে, কোনো যদি ভুল হয়ে থাকে সেটাও বলেন, যদি অন্য কিছু হয়ে থাকে সেটাও বলেন, মানে কী অবস্থায় আছে আমাকে সেটা জানান। এখানে কিন্তু আপনাকে আসতে হবে, নিজে বিডিও অফিসে গিয়ে বলতে হবে। একদিন না হলে 2 দিনে যাবেন, 3 দিন যাবেন, কিন্তু আপনাকে যেতে হবে এবং আপনাকেই বলতে হবে। তো আপনার অ্যাপ্লিকেশনকে অ্যাপ্রুভ করার এটাই একমাত্র রাস্তা, তাছাড়া অন্য কোনো রাস্তা আমি মনে করছি না বর্তমান সময়ে কার্যকর হবে। অনেকে বলে যে অনলাইনে গিয়ে প্রথমে তোমার এইটা দেখো যে হয়েছে কিনা, মানে অ্যাপ্লিকেশনটা দেখো যে সেখান থেকে অ্যাপ্রুভ হয়েছে কিনা। তো অনেকে অনলাইন থেকেও দেখেছে যে আমাদের অ্যাপ্লিকেশনের নামই নাই। তো এই জন্যই নাই যে বিডিও অফিসে তারা কোনো কিছু একটা করে রেখেছে, পেন্ডিংয়ে ফেলে রেখেছে, বা আপনি অনলাইনে আবেদন করলে সেটা তারা এখনও চেকই করেনি যে কেউ আবেদন করেছে। মানে আপনার মতো একজন দুজন তো করে না, হাজার হাজার লাখে লাখে করে। তো সেগুলো নিয়ে তারা ব্যস্ত থাকে। তো আপনাকে বিডিও অফিসে গিয়ে এই জিনিসটা করতে হবে যে আপনাকে নিজে জানতে হবে যে আপনার অ্যাপ্লিকেশনের অবস্থা কী, কী অবস্থায় পড়ে আছে আপনার অ্যাপ্লিকেশনটা। এটা আপনি অনলাইন থেকে করে থাকেন আর অফলাইনে করে থাকেন, যেখান থেকে আপনি করে থাকেন আপনাকে কিন্তু ফাইনালি এই বিডিও অফিসে গিয়ে ব্যাপারটা দেখতে হবে। তো আশা করছি যে এই ভিডিওটার মাধ্যমে আমি অনেক কিছু আপনাদেরকে বলতে পারলাম, ঠিক আছে। 20 মিনিটের উপরে ভিডিওটা হয়ে গেল। তো বার্ধক্য ভাতার বিষয়টা আমি আপনাদেরকে বলতে পারলাম যে কেন অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয় না মানুষের। ইউটিউবে আপনি অনেক রকম ভিডিও পাবেন যারা বিভিন্ন ধরনের আপনাদেরকে রাস্তা বলবে যে এটা করলে হয়ে যাবে, এটা করলে হয়ে যাবে, কিন্তু আমি ফাইনালি দেখেছি যে এটাই হচ্ছে একমাত্র রাস্তা, যে রাস্তাতে আপনাদের অ্যাপ্লিকেশনগুলো আপনারা অ্যাপ্রুভ করাতে পারবেন। আর এই রাস্তাকে ফলো করেই আমি কিন্তু আমাদের মানে কি বলবো, আত্মীয়র মধ্যে 6 জনের অ্যাপ্লিকেশন এখন পর্যন্ত অ্যাপ্রুভ করে নিয়েছি। আমাদের নিজের পরিবারের একজনের, বাকি আমাদের আত্মীয় রয়েছে 5 জন, তাদের অ্যাপ্লিকেশন আমি এভাবেই মানে প্রথমে ক্রস চেক করলাম তাদের ডকুমেন্টসগুলো। ক্রস চেকে আমি 3টা অ্যাপ্লিকেশন পেয়েছি যেখানে তাদের ভোটার কার্ডে নাম ভুল আছে, ঠিক আছে। সবগুলোতে আধার কার্ড, প্যান কার্ড এগুলোতে ঠিক আছে, কিন্তু ভোটার কার্ডে নাম ভুল আছে। তো আমি সেই ভোটার কার্ডটা প্রথমে কারেকশন করি, কারেকশন করার পর সব কিছু ঠিকঠাক করে আমি জমা দিই। তারপরে তাদেরটা হয়ে যায় উইথিন 2.5 মাস, 2.5 মাসের মধ্যে কিন্তু তাদেরগুলো কমপ্লিট করে ফেলেছি আমি। তো আপনারা এই রাস্তাটা ফলো করুন। প্রথমে আপনাদের সমস্ত ডকুমেন্টসকে ক্রস চেক করুন, যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস জানার জন্য এই অনলাইনে চক্করে না থেকে ডাইরেক্ট বিডিও অফিসে যান, ঠিক আছে। সেখানে গিয়ে কথা বলুন, তাদেরকে বলুন যে আমার অ্যাপ্লিকেশনটা এতদিন হয়ে গেল, আমার বয়স 60 পেরিয়ে 61 চলে গেল, কেউ কেউ বলছে ভাই আমাদের 62 চলে গেছে, ঠিক আছে। তাও কিন্তু তাদের এই বৃদ্ধ ভাতা হচ্ছে না। তো এই রাস্তাটা ফলো করে দেখেন, আমি আশা করছি যে আপনাদের অ্যাপ্লিকেশনগুলো কিন্তু অ্যাপ্রুভড হয়ে যাবে। এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখার মানে হচ্ছে আপনাদের এই প্রবলেম আছে, তার জন্য আপনারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখলেন, তার জন্য ধন্যবাদ। আমি যেভাবে বললাম আপনারা সেভাবে করেন, আপনাদের সমস্ত ডকুমেন্টসগুলোকে এখন ক্রস চেক করেন। ক্রস চেক করার পর যে প্রবলেমটা হচ্ছে সেটাকে কারেকশন করেন, কারেকশন করার পর নতুন করে আবার এটাকে আবেদন করবেন। করার পর আপনারা শুধু বসে থাকবেন না, সেটাকে আপনারা নিজেরাই বিডিও অফিসে গিয়ে চেক করবেন। চেক করার পর দেখবেন যে 2 থেকে 2.5 মাসের মধ্যে আপনাদের অ্যাপ্লিকেশনটাও হয়ে যাবে অ্যাপ্রুভড, এবং আপনারাও কিন্তু প্রতি মাসে বৃদ্ধ ভাতার টাকা পেতে থাকবেন। তো এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে বললাম যে আমি 2টো জিনিস নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে তোমরা অনলাইনে যারা আবেদন করবে সেটা আমি একদম ক্লিয়ারলি দেখাবো যে কীভাবে অনলাইনে আবেদন করতে পারবে 2024-এ। এরপরে আরেকটা বললাম যে যারা অফলাইনে আবেদন করতে চাও তারা কীভাবে ফর্মটা ডাউনলোড করার পর সেটাকে ফিল আপ করবে, ফিল আপ করার পর যে ডকুমেন্টসগুলো রয়েছে কীভাবে অ্যাটাচ করবে, সমস্ত কিছু কিন্তু আমি নেক্সট ভিডিওতে দেখাবো তোমাদেরকে। তার জন্য তোমরা এখনই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আমি এখানে তোমাদেরকে অন্য সব ইউটিউবারদের মতো মানে কি সামান্য ভিউজের চক্করে পড়ে ভুলভাল ইনফরমেশন দেবো না। আমি রিয়েল লাইফ ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো, যে প্রসেসগুলো ফলো করে আমার কাজ হয়েছে সেইগুলোই আমি তোমাদেরকে বলবো এই চ্যানেলের মাধ্যমে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখন সবাই ভালো থাকো।